ইরফান গম্ভীর গলায় বলে, ন। মাইরা তার কোমরে 2 হাত রেখে রেগে বলে, আপনি এত খারাপ কেন? আমি একটু হাসলেই আপনার যত সমস্যা, তাই না? আমি থাকবই না এখানে এমন অসহ্য লোকের সাথে। ইরফান টেনে মাইরাকে টেবিলের উপর বসিয়ে দেয়। ডান হাত কোমরে রেখে ঠান্ডা গলায় বলে, কি বলছিলে? মাইরে মিয়ে যায়, মাথা নিচু করে এলোমেলো দৃষ্টি ফেলে। ইরফান ঠোঁট বাঁকায়, টেবিলের উপর থেকে মেহেদির কোণ এক হাতে নেয়, বা হাতে মাইরার কোমর জড়িয়ে ধরে টিপানে গিয়ে বসে। কোলের উপর মাইরাকে বসায়। মাইরা ইরফানের হাতের মেহেদির দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছে। কৌতূহলী গলায় প্রশ্ন করে, এই মেহেদি কি করবেন? ইরফান পিছন থেকে মাইরার বা হাত ধরে ডান হাতে মাইরার হাতে আঁকড়ে শুরু করে। মৃদুস্বরে বলে, বউ আমার, মেহেদি বাইরের লোক কেন দেবে? মাইরা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান মনোযোগ সহকারে মাইরার হাতে আঁকতে ব্যস্ত। মাইরা মনোযোগ দিয়ে দেখছে। ইরফানের আঁকার হাত অনেক ভালো হওয়ায় মেহেদি দেওয়ার ধরনটা খুব সুন্দর লাগছে মাইরার কাছে। ইরফান একে একে মাইরার 2 হাতের 2 পাশ দিয়ে দেয় মেহেদি। একবারও বিরতি নেয়নি। মাইরা নিজেই ক্লান্ত হয়ে ইরফানের বুকে 2 বার ঘুমিয়ে গিয়েছিল। ইরফান হাতের মেহেদি টেবিলের উপর রেখে হেলান দিয়ে বসে মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকে ঘুরে বসে হেসে বলে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর মেহেদি দিতে পারেন। আমি ভাবছি আমি একটা পার্লার খুলব, আর আপনি এভাবে মেহেদি দিয়ে দিবেন। আইডিয়াটা দারুণ না? ইরফান ভুরু কুঁচকে বলে, ফালতু আইডিয়া। আমি আমার বউ ছাড়া অন্য কারো হাতে আঁকতে পারি না। মাইরা মনে মনে খুশি হলো, হেসে বলে, আচ্ছা আচ্ছা, আমাকে দিয়ে দিলেই হবে। আপনাকে অনেক ধন্যবাদ শেষরাজ। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে, আড়াআড়িভাবে 2 হাত বুকে গুজে মৃদুস্বরে বলে, এসব ফালতু ধন্যবাদ তোমার কাছে রাখো। এইটুকুতে আমার পোষায় না। মাইরা মুখ ফুলিয়ে তাকায় ইরফানের দিকে। সে কি সুন্দর করে ধন্যবাদ দিল, আর এই লোক ফিরিয়ে দিল। ইরফান 2 হাতে মাইরাকে তার দিকে টেনে নিয়ে মাইরার গলায় মুখ গুজে শ্বাস টানে। মৃদুস্বরে বলে, নেক্সট ডে আমার পারিশ্রমিক আমি নিজ দায়িত্বে নিয়ে নেব জান। আজ তোমার লাস্ট ছুটি। ফারাহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ছাড়ল না। হাতের বাঁধন আরও খানিক শক্ত করে। গালে ঠোঁট চেপে বলে, পাখি, সরি বলেছি তো। অনেক মনে পড়েছিল তোমায়। পুরো 2 দিন তোমায় দেখিনি। একটু বোঝো। ফারা মাথা নিচু রেখে বলে, এসব সাইপ্যাসকে একদম আমার আশেপাশে আসবে না। শুদ্ধ ফারাকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারা ভুরু কুঁচকে তাকায়। শুদ্ধর পিছু পিছু গিয়ে দেখলো শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারাহা অবাক হয়ে বলে, আরে আমার ব্রাশ দিয়ে কী করছো? শুদ্ধ মুখের ভেতর ব্রাশ ঢুকিয়ে ফারাহার দিকে তাকায়। ফারাহা চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারাহা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারাহার ওড়না টেনে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। এরপর মৃদুস্বরে বলে, তোমার এখানে তো মাউথওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নেবে? শুদ্ধ ফারাহার হাত টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপটে যাওয়া হাত ধুয়ে দিল। ফারাহা অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে। আমাকে আবার মেহেদি পরতে হবে। শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলল, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে। মনে হচ্ছে বউ হেগে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। বউ তুমি, সব তুমিই করবে। ফারাহা রেগে তাকায়। শুদ্ধ নেচেন ফেস বানিয়ে ফারাহাকে জড়িয়ে ধরতে গেলে ফারাহা দুপদাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়। তার বউটা শুধু রেগে যায় কেন? ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারাহা বেডের উপর বসে আছে। শুদ্ধ তার পরনের শার্ট খুলল, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারাহার সামনে দাঁড়ালে ফারাহা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ডিম লাইট জ্বালানো। এর জন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এভাবে কখনো দেখেনি ফারাহা। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউর সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারাহা অবাক হয়ে বলে, মানে আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারাহাকে দাঁড় করিয়ে 2 হাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না, কিন্তু তুমি আমারই বউ। চলো পাখি, ঘুমাই। আমি গত রাতে একদম ঘুমাতে পারিনি। ফারাহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারাহাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারাহা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ো আমায়। কি শুরু করেছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছো। উফ, সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার 2 পায়ের মাঝে ফারাহার পা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারাহার দিকে চেয়ে মিটিমিটি হেসে বলে,
তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখন কিছুই শুরু করিনি। ফারাহা কিছুই বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টমির হাসি। ফারাহার কেমন অদ্ভুত লাগছে। একে তো শুদ্ধর গায়ে কিছু নেই, তার উপর এভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ফারাহার কথা শুনলে না। সে ফারাহাকে চিৎ করে শুয়ে দিয়ে ফারাহার উপর আতশোয়া হয়ে ফারাহা ডোক গিলে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধর চোখ মুখ কেমন পাল্টে গিয়েছে। ফারাহা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার উপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারাহার গলা থেকে ওড়না সরিয়ে রাখলে ফারাহা লজ্জায় নুয়ে পড়ে। মিনমিন করে বলে, তুমি যাও। শুদ্ধ ফারাহাকে আরেকটু টেনে নিয়ে ডাকে, বউ। ফারাহা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নাই, শুদ্ধ বাকিটা বলতে পারল না। শুদ্ধ ফারাহার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। ফারাহা নড়াচড়া করতে চাইলে পারে না। শুদ্ধ আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওপাশে ফারাহার কাজিনের ডাক, ফারাহা, কি রে, ছাদে আসবি না? ফারাহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। হাতের বাঁধন আরও শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারাহাকে ডাকে, ফারাহা, তুই কি ঠিক আছিস? ফারাহা ছটফট করে, এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারাহার অত্যাধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারাহাকে ছেড়ে দেয়। ফারাহা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামতে চাইলে শুদ্ধ টেনে ফারাহাকে বেডের সাথে চেপে ধরে। রেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারাহাও রেগে বলে, আমার কাজিন এসেছে, কানে শোনো না তুমি? যাও এখান থেকে। দরজার ওপাশ থেকে আবারও ফারাহার কাজিনদের ডাক ভেসে আসলে শুদ্ধ গাড় ফিরিয়ে তাকালো। ফারাহা শুদ্ধকে ঠেলে বলে, ধ্যাত, যাও তো তুমি, আমায় ছাড়ো, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারাহাকে জড়িয়ে ধরে ফারাহার গলায় মুখ গুজে দেয়। ফিসফিসিয়ে বলে, ওদের চলে যেতে বলো পাখি, আমার তোমাকে লাগবে। ফারাহা ঢোক গিলে। শুদ্ধ থেমে নেই। ছোট ছোট চুমাকে ফারাহার গলার ভাঁজে। ফারাহা থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদের যেতে বলো, তারপর বোঝাচ্ছি। ফারাহা চোখ বুঝল, ভাবলো শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওভাবেই একটু গলা উঁচিয়ে বলে, তার বোনদের যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদুস্বরে বলে, বউকে আদর করলে সব হয় জানো পাখি। ফারাহা শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারাহার গলায় মুখ গুজে রেখেই একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো, একটুও কিপটেমি করব না। আজকেও একটু করি, আমাকে সওয়াব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলে ফারাহার দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারাহা কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারাহার ঠোঁটজোড়া আঁকড়ে নেয়, দু হাতে ফারাহাকে টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারাহার জামার চেন খুলল, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামা ছিঁড়ে ফেলে। ফারাহার গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুধু মাথা তুলে ফারাহার মুখের দিকে তাকায়, মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলে ফারাহাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবারও ফারাহাকে টেনে নেয় নিজের দিকে। ফারাহা ছাড়া পেতে চায় কেন যেন। শুধু ফারাহার কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতের দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছো। ইরফান তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বউয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথা প্রমাণ করে ছাড়বো বলে দিলাম। ফারাহা ফুঁপিয়ে ওঠে। শুধু অসহায় চোখে তাকায়। তার বউটা এমন কেন? এত জ্বালায় রে। একটু আদরও করতে দেয় না। বেডের উপর সে শুয়ে ফারাহাকে তার উপর উঠিয়ে নেয়। দু হাতে ফারাহাকে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, কাঁদছো কেন? একটু আদরই তো করেছি আমি। হ্যাঁ, জীবনটা আমার তেজ। বলতে গিয়েও থেমে গেল। এমনিই কাঁদছে, আর কিছু বলা যাবে না। অতঃপর ফারাহার মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফারাহা পাতা হয়ে গিয়েছে। ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারাহা নাক টানল। শুদ্ধ ফারাহার মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে, একটুখানি পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফারাহা নিজে থেকেই শুদ্ধর গলা জড়িয়ে ধরে শুদ্ধর গলায় নাক ঘষে। শুদ্ধ হাসল। হঠাৎই ফারাহাকে ঠাস করে বেডের উপর ফেলে ফারাহার উপর উঠে যায়। ফারাহাকে সিচুয়েশনটুকু বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করলো, ভালোবাসি আমার ফারাহ পাখি।
মায়েরা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান বুড়ো কুঁচকে তাকায়, মৃদু স্বরে বলে, পুরো বডিতেই দিয়ে দেব নাকি? মায়েরা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিলে কি হয়, পায়ে দিলে অনেক সুন্দর লাগে, নিন দিয়ে দিন, আমি না আপনার বউ হই? মাইরার কথা ইরফান ঠোঁট বাঁকায়। মাইরার ডান পা তার ডান পায়ের উরুর উপর টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়। ইরফানের কথায় মাইরা একটু লজ্জা পায়। ইরফান কিছুই বলল না। মাইরার দু পায়ের চুড়ি পাজামা উপর দিকে তুলে দেয়। হঠাৎই মাইরার এক পায়ের কিছুটা উপরে বেশ জখম হয়ে যাওয়া বেশ গভীর ক্ষতের একটা কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে, বাটফ্লাওয়ার। মাইরার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করলে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে, বলুন শিশরাজ। ইরফান মাইরার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছুই বলল না। মাইরার পায়ের দাগের জায়গাটা বা হাতে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হয়েছিল অ্যান্ড কবে? মাইরা চোখ নামিয়ে তার পায়ের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে সে মৃদু হেসে বলে, ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনেও শোনেন না, তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার পানে। মাইরার জিজ্ঞেস করতে ইচ্ছে করল কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞেস করল না। হেসে বলে, এসব বাদ দিন, এটা তো অনেক আগে, সে কবেই ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মাইরার পায়ের দিকে তাকায়। মাইরার পা উঠিয়ে ক্ষতস্থানটায় ঠোঁট চেপে রাখে। মাইরার চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন, এটা আমার পা। ইরফান মুখ তুলে মাইরার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটল গার্ল, বাট আই হ্যাভ ফেল্ড, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আই অ্যাম এক্সট্রিমলি সরি বাটফ্লাওয়ার। মাইরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মাইরা ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বললে আমার ভালো লাগে না শেষরাজ। ইরফান মৃদু হাসল, কিছুই বলল না। মাইরার পায়ে মেহেদি দেওয়ার মনোযোগী হলো। মাইরার পায়ের সাইড দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মাইরার দিকে তাকালে দেখলো মাইরা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকেই তাকিয়ে আছে। ইরফান ভুরু কুঁচকালো। সে মাইরার পায়ে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মাইরা তার পায়ে কি দেখছে। সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমে প্যান্ট হাঁটু নিচ অব্দি গুটিয়ে রেখেছিল, আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝলো বোধহয়। হাতের মেহেদি টেবিলের উপর রেখে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়ে দিয়েছেন। ইরফান মাইরার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সব কিছু রেখে হাজব্যান্ডের পায়ের দিকে নজর গেল, হোয়াই? মাইরা আমতা আমতা করে বলে, মোটেও না, আপনার পা বিশ্রী, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা সুন্দর করা যায়। ইরফান কৌতূহল স্বরে বলে, ও আই সি। মাইরা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ? আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা দু পায়ে কালো কিসকিসে লোম। মাইরার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তো জানে না, শুধু জানে ভালো লাগে তার। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধন শক্ত করল। মাইরার হাতের দিকে তাকালো। মেয়েটা দু হাত মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, তার এভাবে হাত মেলে রাখতে ভালো হবে না। মাইরা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মাইরাকে তার দিকে ঘোরায়। বা হাতে মাইরার গলা থেকে ওড়না সরিয়ে রাখে। মাইরা চোখ বড় বড় করে বলে, এই আমার ওড়না খুলে নিচ্ছেন কেন? ইরফান মাইরার দিকে চেয়ে বলে, আরও অনেক কিছু খুলব। মাইরা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বা হাতে মাইরাকে শক্ত করে ধরে বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, বাদরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মাইরা মুখ ফোলায়, মিনমিন করে বলে, আমার ওড়নাটা দেন। ইরফান হাতের মেহেদি মাইরার গলার দিকে এগিয়ে নেয়। মাইরা মুচড়ামুচড়ি করে বলে, কি করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দেবেন নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় মাইরার দিকে। এভাবে নড়াচড়া করলে দেয়া যায়? মাইরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বা হাতে মাইরার মাথা বুকে চেপে রাখে। মৃদু স্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্ট্যান্ট কাজ করব। মাইরা চুপ থাকলো। ইরফানের উপর বিরক্ত হলো।
মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান গাড় বাঁকিয়ে মাইরার গলায় নিজ বরাবর কিছু আঁকলো। 2 মিনিটও সময় নেয়নি। এরপর হাতের মেহেদি রেখে দেয়। মাইরাকে কোলে নিয়ে আয়নার সামনে নিয়ে দাঁড় করায়। এরপর পিছন থেকে মাইরাকে 2 হাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মাইরার মাথায় থুতনি রাখে। মাইরা মুচড়ামুচড়ি করে বলে, অসভ্য লোক, আমার ওড়না দিন। ইরফান মাইরার কথা পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মাইরার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে, এটা কি বলো তো? মাইরা আয়নায় তাকালে নিজেকে দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে, আমার ওড়না। ইরফান কড়া ধমক দেয় একটা, শাট আপ। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফান রেগে বলে, ফালতু টপিকে বাচ্চামি করলে থাপ্পড় খাবে, স্টুপিড। মাইরার রাগ হলো, সারাদিন শুধু স্টুপিড আর থাপ্পড়, এখনও গেল না এসব। ইরফান নিজেকে সামলে আবারও মৃদুস্বরে বলে, আয়নায় তাকাও। মাইরা গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেছে। একটু কষ্ট করলে আয়না ছাড়াই দেখতে পেত, কিন্তু মাইরা দেখবে না। ইরফান বুড়ুকুসকে বলে, কি বলছি আমি? মাইরা তবুও একটু নড়ল না, যেন আজ কিয়ামত হয়ে গেলেও সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়, উফ, এটাকে আর নেওয়া যায় না। ইরফান নিজেই মাইরার কপালে হাত রেখে মাথা উঁচু করল। মাইরা এবার চোখ বুজে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, রাগ লাগছে তার। মেয়েটা তাকে জেদ দেখাচ্ছে। ইরফানের সবের হজম হয় না, আবারও একটা ধমক দেয়, চোখ খোলো স্টুপিড। মাইরা এবার 2 হাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়, রেগে বলে, আপনি আসলেই খুব খারাপ, ভালো করে কথাই বলতে পারে না, সারাদিন শুধু বকতে পারলেই আপনার যত শান্তি, অসহ্য লোক একটা। কথাগুলো বলে ধূপধাপ পা ফেলে বেডের উপর গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। মাইরা বেডের এক কোনায় শুতে নেয়। তার আগেই ইরফান মাইরাকে টেনে মাইরার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়। বেশ জোরে দিয়েছে। মাইরা চেঁচিয়ে ওঠে, ব্যথায় চোখে পানি জমে গিয়েছে। ইরফান ছেড়ে দেয় মাইরাকে। মাইরা মাথা নিচু করে নেয়, টুপ করে 1 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মাইরাকে তার কোলে বসিয়ে ক্ষত স্থানটা গাঢ় চুমু আঁকে। মাইরা নাক টেনে ইরফান মাইরার গলায় 2টো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, লাভ বাইট দিয়েছি, কাঁদছো কেন? মাইরা কিছুই বলল না। ইরফান বুঝল মেয়েটি ভালোই জেদিয়েছে। মাইরাকে উল্টো ঘুরিয়ে বসালো। এরপর তার ফোনের ক্যামেরা অন করে মাইরার গলায় আঁকা অক্ষরের পিক তুলে কয়েকটা আর চোখে মাইরার দিকে তাকালো। মাইরার চোখ বন্ধ। ইরফান ভালোই অবাক হয়, কি জেদ এইটুকু মেয়ের। তাকে একটু ধমক দিয়েছে বলে সে আর আঁকা জিনিসটা দেখবে না বলে কত কি করছে। ইরফান ভাবনা রেখে মাইরার গালে 2টো চুমু এঁকে বলে, চোখ খোলো বাট ফলোয়ার। মাইরা চোখ খুলল না। ইরফান হতাশ হয়, মৃদুস্বরে বলে, আচ্ছা বাবা, সরি। মাইরা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, এখন তো আমি বাবাই। ইরফান থতমত খেয়ে তাকায়। বাচ্চা মেয়েটি তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামলে নিয়ে মাইরার সামনে তার ফোনটা ধরে। মাইরা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বলে, এত জেদ করছো কেন? মাইরা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি না স্বামী, বউদের জেদ হজম করা স্বামীদের কর্তব্য। ইরফান কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মাইরা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোন রেখে বলে, ওকে হজম করছি। এরপর মাইরাকে তার দিকে ফিরিয়ে মাইরার গলার দিকে হাত বাড়ায় আর বলে, আর এটা মুছে দিচ্ছি, দেখতে হবে না তোমার। মাইরা দ্রুত ইরফানের হাত আটকে বলে, না না, এমন করছেন কেন, আমি দেখব তো। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার নিচের দিকে 3টি শব্দ আঁকা, IMM। মাইরা বুঝল না এর অর্থ। ইরফান মাইরার পিছনে দাঁড়ালে মাইরা উল্টো ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, এটার মানে কি? ইরফান মাইরার গলায় হাত দিয়ে বলে, ইরফান অ্যান্ড মাইরা, পরীর মাঝে লিটল প্রিন্সেস মাহিরা। ইরফানের কথাটা বুঝতে মাইরার বেশ কিছুক্ষণ সময় লাগলো। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মাইরাকে 2 হাতে জড়িয়ে নিয়ে মাইরার মাথায় চুমু আঁকে। মাইরা হঠাৎই বলে, মোটেও না, ইরফান অ্যান্ড মাইরার মাঝে লিটল প্রিন্স মাহির। ইরফান মৃদুস্বরে বলে, বাট ফলোয়ার নিজেই তো লিটল গার্ল। মাইরা হাত 2টো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখল। হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে। অতঃপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরে কতজন বাচ্চার মা হয়ে যায়? আমি তো তাদের চেয়ে আরও 2 বছরের বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়?
ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মাইরার দিকে, গম্ভীর গলায় বলে, নো, ইউ আর এ লিটল গার্ল। মাইরা ইরফানকে ছেড়ে বলে, আর আপনি একটা বুড়ো। ইরফান অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? মাইরা কথাটা বলেই এক দৌড়ে বেডের উপর বসে, এরপর ইরফানের দিকে চেয়ে আঙুল উঁচিয়ে পড়ে, আমার কালকে বিয়ে, আমাকে একদম ডিস্টার্ব করবে না। কথাটা বলেই উল্টো ঘুরে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফানের মুখটা দেখার মতো হয়েছে। ইস, হাসি চেপে রাখা কি কষ্ট। ওদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মাইরা এমনভাবে কথাটা বলল যেন ইরফান বখাটে ছেলে হয়ে মাইরাকে ডিস্টার্ব করে, আর তাই মাইরা তাকে বিয়ের কথা জানিয়ে দিল, আবার তাকে বুড়ো বলছে। ইরফান দ্রুত উল্টো ঘুরে আয়নায় নিজেকে দেখল। সে কি আসলেই বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মাইরা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত তখন প্রায় 2টা। শুধু ফারাহার রুমে পায়চারি করছে। বেডের দিকে একবার তাকালো। ফারাহা শাওয়ার নিয়ে প্রায় আধ ঘন্টা হলো ঘুমিয়েছে, আর তার তো দুঃখের শেষ নেই। তার পরনে তার শ্বশুরের এক লুঙ্গি। ফারাহাকে এত করে বলল ফাইজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করেও একটা কথা বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়। এখন সে এই লুঙ্গি পরে গ্রামে যাবে কি করে? মেহেদি দিয়ে ভরিয়ে ফেলে খুলে রাখা শার্টটি আবারও গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন নয়, গ্রামে গেলেই পরা হয়, কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহর থেকে গ্রামে যাবে? কিচ্ছু করার নেই। সকালে উঠে সবাই তাকে না পেলে কী ভাববে? আবার সে সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কীভাবে? এক্ষুনি যেতে হবে। এগিয়ে এসে ফারাহার পাশে বসলো। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে শুধু ভেবে পায় না। এমন ধানি লঙ্কা মেয়ের এত লজ্জা কোথা থেকে আসে? মুখে বোম মেরেও একটা কথা বলাতে পারে না। কথা বলা তো দূর, একবার তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফারাহার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে একটা চুমু এঁকে মৃদুস্বরে বলে, ভালোবাসি পাখি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। বেলকনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায়, ভাবতেই শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করলো শ্বশুরবাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে বেলকনির উপর দিয়ে নামতে নামতে লুঙ্গির গিট ঢিল হলে দ্রুত বা হাতে লুঙ্গি শক্ত করে ধরে বলে ওঠে, শালা লুঙ্গি, তোর কাজ আমাদের ইজ্জত ডাকা। তুই কেন খুলে গিয়ে ইজ্জত লুটবি? খুলিস না বাপ, এখন থেকে প্যান্টের বদলে তোকেই পরবো, তবু খুলে যাস না। বেশ কসরত করে শুধু ফাইজের বাড়ি থেকে বের হয়। বাইক পাশেই রেখেছিল। চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয়ওনি। শুধু দ্রুত বাইকে উঠে পড়ে। শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুর বাড়ি থেকে তার বাড়ি যাচ্ছে, কি অদ্ভুত অনুভূতি। স্যার, এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দেবে, নয়তো শ্বশুরের লুঙ্গি তার কাছে এটা কেউ রেখে নিলে কত বড় কেলেঙ্কারি হবে ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুর বাড়ি আসলে প্যান্টের দোকান সাথে আনবে। ভাবতে ভাবতে বাইক স্টার্ট দিয়ে এক টানা দেয়। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ির রং বেরঙের সাজিয়ে তুলেছে পুরো বাড়ির চারপাশে জলমলে রঙিন লাইটিং। বেলকনি, জানালা সহ জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সজ্জিত। এত সব ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা। দুপুর প্রায় 2টা। ইরফান তার রুমে ডিভানের উপর বসে আছে, দুহাত আড়াআড়িভাবে বুকে গুজে রাখা। সে ঘুম থেকে ওঠার পর থেকে মাইরাকে দেখেনি। মাইরার অস্তিত্বও যেন নেই। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। ইচ্ছে করছে এই পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় এদিক ওদিক নাড়িয়ে রাগে পায়ের কাছে টি টেবিল একটি লাথি বসায়। টি টেবিলটি সিটকে কয়েক হাত দূরে সরে যায়। তখনই তারেক নেওয়াজ ইরফানের রুমে আসে। ইরফানের কাজে অবাক হয়। কি হয়েছে এই ছেলের? রেডিও তো হয়নি। এগিয়ে এসে জিজ্ঞেস করে, ইরফান, কি হয়েছে তোমার? আর রেডি হওনি কেন? ইরফান বসা থেকে উঠে দাঁড়ালো। রেগে বলে, এই ফালতু বিয়ে আমি করব না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? ওকে এক্ষুনি এনে দাও। তারেক নেওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে। অবাক হয়ে বললেন, মানে? ইরফান রেগে বলে, আবার মানে করছো? শোনো, বউকে আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এ ফালতু বিয়ে ক্যান্সেল। ইরফান রেগে বলে, আবার মনে করছে। শোনো, বউকে আদর করব। সেই রাতে একটু টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এ ফালতু বিয়ে ক্যান্সেল। তারেক নেওয়াজ খুব করে কেসে উঠল। ভদ্রলোক কথা বলার মতো ভাষা খুঁজে পায় না। এটা তার ছেলে? কিভাবে সম্ভব? সন্দেহ প্রকাশ করলে তো তার আবার ভাত বন্ধ হয়ে যায়। কিন্তু সে যে তার ছেলেকে চিনতে পারছে না। মাইরার হাওয়া লেগে এমন হয়েছে। কিন্তু মাইরা তো যথেষ্ট লজ্জাবতী মেয়ে।
তার ছেলের এই রূপ কোন গুহায় লুকিয়েছিল। তারেক নেওয়াজকে চুপ দেখে ইরফান আবারও রেগে বলে, তুমি কি আমার বউকে এনে দেবে, নাকি আমি তোমার বউকে লুকিয়ে রাখার অ্যারেঞ্জ করব? তারেক নেওয়াজ চোখ বড় বড় করে তাকায়। অটোমেটিক তার হাত বুকে চলে যায়। থেমে থেমে বলে, আমি কিভাবে তোমার বাবা হয়ে গেলাম?